আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের উইকলি পডকাস্টের পঞ্চম সেশনে ওয়েলকাম সবাইকে। আজকের পডকাস্টে আমরা ইরাসমাস স্কলারশিপ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকবে মোহাম্মদ সাকিব হোসেন শোভন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ নিউরনট্রি এআই, ফার্স্ট বাংলাদেশি গ্র্যাজুয়েট রিসার্চার অ্যাট কাইস্ট এআই। আর আমাদের এই সেশনে গেস্ট স্পিকার হলেন অসীম কুমার পাল, লেকচার অ্যাট এআইইউবি। তো চলুন সাকিব ভাইয়া, আপনি যদি কিছু বলেন। আচ্ছা। তো আমাদের আসলে একটা চেষ্টা থাকে নিউরনট্রি এআই থেকে যে প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি এআই বা কম্পিউটার সায়েন্স বা হায়ার স্টাডি রিলেটেড কিছু ইনফরমেশন সবাইকে দেওয়ার জন্য, যাতে আমাদের দেশে যারা স্টুডেন্ট আছে বা জব হোল্ডার যারা আছেন, যাদের হায়ার স্টাডিতে যাওয়ার ইচ্ছা বা রিসার্চ করতে চায়, তো তাদেরকে আমরা কোনো না কোনোভাবে হেল্প করার চেষ্টা করি। তো আজকের সেশনে আমরা কভার করব ইরাসমাস স্কলারশিপ সম্পর্কে। তো আমাদের এই সেশনে আমরা চেষ্টা করব এ টু জেড একটা ইনফরমেশন দেওয়ার জন্য। মানে একটা স্টুডেন্ট যারা আন্ডার গ্র্যাজুয়েট অবস্থাতে আছেন, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, তারা তারা তাদের একটা মানে কমন প্রবলেম, তারা অনেক সময় জানে না যে তাদের কখন কি করা উচিত বা কেমনভাবে প্রোফাইল বিল্ড করা উচিত, কখন অ্যাপ্লাই করা উচিত। স্কলারশিপ সম্পর্ক মানে বিভিন্ন যে স্কলারশিপগুলো থাকে সেগুলো সম্পর্কে তাদের প্রপার ধারণা থাকে না। তো সুতরাং আমাদের এই সেশনে আমরা চেষ্টা করব পুরাটা ইরাসমাস স্কলারশিপ সম্পর্কে বলতে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড ইনফরমেশন আমরা কভার করার চেষ্টা করব। আর অসীম ভাই, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব, কোনো কোশ্চেন জানা থাকলে হয়তো ইন্টারাপ্ট করে সেগুলো জানতে চাইবো। তো আমি কোনো রকম কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অসীম ভাইয়ের কাছে। অসীম ভাই, একটু কাইন্ডলি আপনার কারেন্ট ডেজিগনেশনটা বলেন, কোথায় কি করছেন, আপনার মাস্টার সম্পর্কে এবং ব্যাচেলর সম্পর্কে একটু বলেন, কোন ইউনিভার্সিটি থেকে কি করলেন, জাস্ট এটুকু। তারপরে আমরা আচ্ছা, জি। ধন্যবাদ ফার্স্টে হচ্ছে যে সাকিব ভাইকে সো নিউরনট্রি এখানে হচ্ছে যে ইনভাইট করার জন্য। আর কারেন্টলি যদি বলা হয়, কারেন্টলি হচ্ছে আমি হচ্ছে এআইবি তে আই মিন লেকচারার হিসেবে আছি ফুল-টাইম ডিপার্টমেন্ট অফ ট্রিপলিতে। অ্যান্ড প্রিভিয়াসলি আমি হচ্ছে যে জাস্ট I have just completed my masters. I mean, this was a part of Erasmus. I mean, ওটা ছিল হচ্ছে Erasmus Mundus Masters in Biomedical Engineering, MBioME। এবং ওইটা হচ্ছে যে কান্ট্রি কভার করে হচ্ছে সার্বিয়া, গ্রিস অ্যান্ড রোমেনিয়া, এবং এটার সাথে অ্যাডিশনালি তাদের কিছু পার্টনার কান্ট্রি আছে। সো এখানে হচ্ছে যে তারা কোলাবোরেটিং এ হচ্ছে থিসিস করতে পারে, যে সার্বিয়া গেস রোমানিয়ার সাথে অ্যালং উইথ দোজ কান্ট্রিজ দে ক্যান ডু দ্য থিসিস, লেটস সে পার্টনার কান্ট্রিজ ইন বেলজিয়াম অ্যান্ড সাম আদার কান্ট্রিজ। সো দ্যাটস ইট। অ্যান্ড আমি হচ্ছে যে আমার আন্ডারগ্রেড হচ্ছে এআইবি থেকে ত্রিপলিতে। অ্যান্ড আমি হচ্ছে যে মানে যদি বলা হয় যে মেশিন লার্নিং বা এআই এর সাথে বা এরকম ইনভলভমেন্ট যদি বলা হয়, তখন হচ্ছে যে অ্যাপ্লিকেশনের জাস্ট আগে আমার হচ্ছে যে সাকিব ভাইয়ের সাথে পরিচয় হয়। সেটা হচ্ছে যে মানে হচ্ছে যে ফিরোজ মির্জা স্যারের যে আমির ল্যাব আছে ওইটার মাধ্যমে। সো আলটিমেটলি ওইখান থেকেই হচ্ছে মানে কি বলে স্ট্রাকচারাল যে একাডেমিক রাইটিং এর যে ফাউন্ডেশন, মানে আলটিমেটলি হচ্ছে যে ওইটার মেইন কোডিং পার্ট বা যেটা বলেন সেটা হচ্ছে যে সাকিব ভাই হচ্ছে যে ইয়ে করছিল। সো স্ট্রাকচারাল যে হচ্ছে যে ইয়েটা ছিল পেপারের বা এরকম কিছু ইয়ে ছিল, ওইগুলো হচ্ছে আমি করছিলাম ফার্স্টে। সো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে যে জার্নাল বেসড ফাউন্ডেশন ছিল। সো এই তো এই। আহ, আচ্ছা। তো অসীম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার আন্ডার গ্রাজুয়েট অবস্থাতে, আমি প্রথমে যেটা সবার মাথায় যে কোশ্চেনটা আসে যে আপনার প্রোফাইলটা কেমন ছিল যখন আপনি ইরাসমাসে অ্যাপ্লাই করছিলেন, এবং ঠিক কখন আপনি অ্যাপ্লাই করছিলেন? আচ্ছা, এইটা আসলে আমি অ্যাপ্লাই করছি, আমি যদি চিন্তা করি যে হচ্ছে যে এখন আমি এই অবস্থাতে যদি স্টুডেন্টদের সাজেস্ট করি যে কখন অ্যাপ্লাই করা উচিত, সেই তুলনায় আমি একটু লেট ছিলাম। কারণ হইতেছে যে আমি অ্যাপ্লাই করছি, আমার আন্ডারগ্র্যাড শেষ হয়েছে 2021-এ, আমি অ্যাপ্লাই করছি 2023-এ। সো তখন যখন অ্যাপ্লাই করছি তখন হচ্ছে আমার আন্ডারগ্র্যাডের রেজাল্ট ছিল, অ্যালং উইথ হচ্ছে যে আমার 4টা কনফারেন্সের সাথে ওই যে সাকিব ভাইয়ের সাথে তখন একটা সাকিব ভাইয়ের ওইটা জার্নাল ছিল। সো ওইটা জাস্ট হচ্ছে আমার যেদিন ইন্টারভিউ ছিল সেদিন হচ্ছে জার্নালটা অনলাইনে পাবলিশ হয়। সো আমি ওইটা আমার ইন্টারভিউ হচ্ছে যে অ্যাড করছিলাম। আর তখন আমি হচ্ছে যে ডেফোডিলে হচ্ছে যে টিচিং অ্যাপ্রেন্টিস ফেলোশিপের হচ্ছে যে একটা ফেলো ছিলাম, মানে হচ্ছে যে ট্রেনি ছিলাম আর কি টিচিং এর। এই আর কি প্রোফাইল ছিল মোটামুটি, আমি যদি জেনারেলাইজ করে বলি। জি। তো আপনি মানে আপনি যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা কোন সময়টাতে অ্যাপ্লাই করছিলেন, বা কিভাবে জানতে পারলেন ইরাসমাস স্কলারশিপ সম্পর্কে? আচ্ছা, ইরাসমাস এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের এআইবি থেকে এটা এটা হয়তো বা আপনিও ফ্যামিলিয়ার আছেন যে প্রত্যেক বছরই হচ্ছে যে মোটামুটি 7, 8, 10 জন হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে ইরাসমাসে স্কলারশিপ পায়। আর আমাদের হচ্ছে যে অ্যালামনাই যারা আছেন বা হচ্ছে আমরা কারেন্ট যারা আছেন প্রত্যেকটা প্রোগ্রামে, মানে যে প্রোগ্রামগুলো কারেন্টলি অ্যাক্টিভ, এখান থেকে হচ্ছে বছরে হচ্ছে একবার করে হচ্ছে সেমিনার করা হয়। সো যারা হচ্ছে আমরা যারা পাস করছি বা হচ্ছে যারা এখন কারেন্ট আছে, মানে ভেরিয়েশন অনুযায়ী, যেমন হচ্ছে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শুধু আমি একাই মানে এআইবি থেকে আসি, এরপরে আর কেউ যায় নাই। সো ইভেন বাংলাদেশ থেকে আমার ইনটেকের পরে আর কেউ সিলেক্ট হয় নাই।
মানে সিলেক্ট হয়েছে, হয়তো বা হয়েছে, তারা অন্য প্রোগ্রামে গেছে, এরকম থাকতে পারে, বাট অ্যাক্টিভিটি তারা জয়েন করে নাই আর কি, এটা হচ্ছে মেইন কথা। আর হইতেছে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বলতে ওই যে বললাম যে আমি হচ্ছে যে লেট করে হচ্ছে যে অ্যাপ্লাই করছিলাম, মানে হচ্ছে যে আমার আন্ডারগ্রেড কমপ্লিট হওয়ার হচ্ছে 2 বছর পরে। বাট আমি যদি হচ্ছে যে সাজেশন হিসেবে বলি, তাইলে আমার মনে হয় যে এখন এখন মোটামুটি ইরাসমাস ওয়েল নোন, মানে ওয়েল নোন বলতে হচ্ছে যে মোটামুটি সবাই ইনফরমেশন জানে, বা হচ্ছে যে আই মিন ইজি টু অ্যাক্সেস, যে আমার কি দরকার এখানে, কিভাবে কি প্রিপারেশন নেওয়া যায়। সো আমি যদি এটা ইনে শর্ট নোটে বলি, সেটা হচ্ছে যে যারা এখন অ্যাপ্লাই করতে চায় তাদের এই মাইন্ডসেটটা থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের ফার্স্ট থেকেই নেওয়া উচিত, যে আমি ইরাসমাসে অ্যাপ্লাই করতে চাই, এরকম আর কি, ফোর্থ ইয়ারের প্রথম থেকে। আহ, জি ভাই, বুঝতে পারলাম। তো আমি একটু জানতে চাচ্ছি যে অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে ইরাসমাসে যে বিভিন্ন প্রোগ্রামগুলো থাকে, তো আমি প্রোগ্রামের কথা পরে আসি। প্রথমে জানতে চাইবো যে কেমন ধরনের প্রোফাইল বিল্ড করা উচিত, বা না আমরা একটা জেনারেল ধারণা দিব, বিষয়টা এমন না যে এক্সেপশন কোনো কারো প্রোফাইল থেকে কোনো কিছু বলবো। মানে ওভারঅল আইএলটিএস স্কোর কেমন থাকা দরকার, সিজিপিএ কেমন থাকা দরকার, বা অন্য অন্য এক্সপিরিয়েন্স কেমন থাকা দরকার, বা ইরাসমাসটা মূলত কিসের জন্য প্রায়োরিটি, এটা কি আপনার কোর্স ওয়ার্ক নাকি রিসার্চ ওয়ার্ক, মানে ফোকাসটা আসলে কাদের জন্য? আচ্ছা, সেটা হচ্ছে যে এইটা মোটামুটি হচ্ছে যে আমরা ফার্স্টে আমি শুরু করি হচ্ছে যে কোর্স ওয়ার্ক না থিসিস ওয়ার্কে। সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য প্রোগ্রাম হচ্ছে এমএসসি, বা হচ্ছে যে মাস্টার অফ আর্টস হইতে পারে, তারপরে হচ্ছে যে মাস্টার অফ কমার্স হইতে পারে, যেসব হচ্ছে যে লিডারশিপের ব্যাপারগুলো থাকে যেগুলোতে। আর আমাদের গুলো তো সব এমএসসি। সো মাস্টার অফ সায়েন্স বলতে এটাতে থিসিস থাকতো স্যার, ফার্স্ট অফ অল। আর এইখানে হচ্ছে থিসিস বলতে মোস্ট অফ দ্য প্রোগ্রামে হচ্ছে যে ফাইনাল সেমিস্টার থিসিস থাকে, তার মানে হচ্ছে 30 ইসিটিএস, মানে এক সেমিস্টার, 6 মাসে হচ্ছে থিসিস থাকে। তো জেনারেলি স্টুডেন্টরা করে কি 6 মাসের আগেই সুপারভাইজার ম্যানেজ করে মোটামুটি কাজ শুরু করে দেয়। এটা হচ্ছে যে মোটামুটি গেল যে এটা থিসিস না ওয়ার্ক বেস, তার মানে হইতেছে যে এখানে 1.5 বছর হচ্ছে কাইন্ড অফ প্রজেক্ট থাকবে, প্রজেক্ট তো থাকেই। আপনার আপনি আপনি যেখানে পড়তেছেন ওইখানেও তো মানে থিওরিটিক্যালের সাথে প্রজেক্টও থাকে। সো এখানে প্রজেক্ট সব থাকবে, থিওরিটিক্যাল থাকবে, প্র্যাকটিস থাকবে, সবকিছু থাকবে। বাট ফাইনাল যে থিসিস যেটা বলে, যেটা দিয়ে আপনি হচ্ছে যে গ্রাজুয়েট হবেন, সেটা হচ্ছে যে ফাইনাল সেমিস্টারে হবে, এটা হচ্ছে এক। আর সেকেন্ড যদি বলি যে অ্যাপ্লাই করতে গেলে, হ্যাঁ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করা যায়। বাট আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে হয়তো বা অনেকে বলতে পারে যে অমুক অ্যাপ্লাই করে সিলেক্ট হইছে, তারপরে হইতেছে যে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারো, করা যায়। বাট জিনিসটা হচ্ছে কি, জাস্ট টু বি ইন এ সেফ জোন। কারণ হচ্ছে মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হচ্ছে যে এমআই দিয়ে করা যাবে না কেন, কিন্তু লেখা আছে এমআই দিয়ে, তখন আমি ওনারা জিজ্ঞাসা করি বা তারা জিজ্ঞাসা করি যে আপনি যদি সিলেকশন বোর্ডে থাকেন, মোটামুটি সিমিলার প্রোফাইল দুইজনের, এখন আইএলটিএস হচ্ছে কাইন্ড অফ সার্টিফিকেশন। সো দ্য ক্যান্ডিডেট, সে তার এফোর্ট দিছে ওই সার্টিফিকেট পাওয়ার জন্য। তো আপনি ওই জায়গায় সেম প্রোফাইল, একজনের সার্টিফিকেশন আছে একজনের নাই। এখন এটা এরকম না যে আপনি হচ্ছে গিট হাবে হচ্ছে কোড দিয়ে আপনি প্রজেক্ট দেখাইলেন যে না আমার পেপার নাই, আমার প্রজেক্ট কিন্তু আছে, আমি কোড টোড দেখাইলাম, বা হচ্ছে যে আমি হচ্ছে যে প্রজেক্টের ডেমো দেখাইলাম, এরকম কিন্তু না। এটা হচ্ছে স্কিল। এটা এখন ইন্টারভিউয়ের আগে তোর সিলেকশন বোর্ড জানতে পারতেছে না যে হচ্ছে যে আমার ইংলিশ স্কিলটা কেমন। তখন কি করবে? তখন আপনি হইলো কি করবেন, আমি হইলো কি করবো, যে সার্টিফিকেশন আছে তারে নিব। সো ফার্স্ট অফ অল আইএলটিএস থাকলে ভালো। এটা হচ্ছে যে আপনার একটা ব্যাকআপ হিসেবে কাজ করতেছে, যে আপনার সাপোর্ট দিতেছে, এক। আর দুই যদি বলা চলে হচ্ছে যে বিশেষ করে ইরাসমাসের মেইনলি ব্যাপারটা থাকে হচ্ছে যে মানে সিজিপি এর ব্যাপারটা। বাট এইটা হচ্ছে যে কাইন্ড অফ মানে আমি বলতে পারি হচ্ছে 80% হচ্ছে মিথ। কেন মিথ আমি বলি, সেটা হচ্ছে যে প্রোগ্রামে লেখা থাকে যে হচ্ছে 30-40% হচ্ছে একাডেমিক এক্সিলেন্স, 10% রিসার্চ এক্সপিরিয়েন্স, 10% হচ্ছে যে রিলেভেন্ট ওয়ার্ক, ধরেন হইতেছে যে 10% ধরেন কি বললো কি বলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, 10% হচ্ছে সোশ্যাল ইনভলভমেন্ট, এরকম দেওয়া থাকে প্রত্যেকটা প্রোগ্রামে। আপনি যখন পাবেন রিকোয়ারমেন্ট, তখন ওইখানে পাবেন যে হাউ দে আর ইভ্যালুয়েটিং, তারা হচ্ছে যে ব্রেকডাউন করতেছে কিভাবে 100 মার্কটাকে, বা 100 মার্ক হইতে পারে, 100 পয়েন্ট হইতে পারে, বা 10 পয়েন্ট হইতে পারে। সো এইভাবে তারা হচ্ছে যে স্প্লিট আউট করে। এটা হচ্ছে এক। সো এইখানে জিনিস হচ্ছে এরকম। এখন আমি এটা বলি যে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে আমার জানা মতে, সেটা হচ্ছে যে এক, আপনি যে ইনটেকে অ্যাপ্লাই করতেছেন, ওই ইনটেকে আপনার চেয়ে যদি বাংলাদেশ থেকে আর ভালো কেউ অ্যাপ্লাই না করে, তাহলে তো আপনি পাইয়ে গেলেন, এক। এখন আপনি জানতেছেন না যে আপনার চেয়ে ভালো আর কে আছে, এটা গেল। দুই যেটা, সেটা হইতেছে যে আপনি সিলেকশন বোর্ডে আছেন, একটা স্টুডেন্টের সিজিপিএ 4/4, হি হ্যাজ নাথিং এলস এক্সেপ্ট দ্য সিজিপিএ, and another guy, he has 3.5 or 3.6, he has 1 or 2 publications, he has attended 1 or 2 workshop, তারপরে হচ্ছে যে সে কিছু ক্লাবের সাথে ইনভলভ ছিল, তার কিছু হচ্ছে হ্যান্ডস অন ওয়ার্ক আছে। সো টোটাল ওভারঅল ব্যালেন্স প্রোফাইল কার হইলো, যার সিজিপিএ 4, নাকি যার হচ্ছে যে সবকিছু আই মিন ব্যালেন্স মোটামুটি আছে, প্রোফাইল। মানে ব্যালেন্স। হ্যাঁ,
এটা হচ্ছে মেইন সামারি যে ব্যালেন্স প্রোফাইল হইতে হবে। বাট ইভেন তাও হচ্ছে যে এটা ডিপেন্ড করে হচ্ছে সিলেকশন বোর্ডের উপরে, বাট 90% কেসে হচ্ছে এটা ব্যালেন্স প্রোফাইল প্রেফার করে তারা। ইভেন তো হ্যাঁ ঠিক আছে, হইতে পারে যে যার যদি হচ্ছে যে 4 out of 4 আছে, তার সাথে তার ধরেন হইতেছে যে কি সেমিনারে জয়েন করা আছে বা আদার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো আছে। সো এটা এরকম না যে হইতেছে শুধু সিজিপি এর উপর বেস করে যে না আমি অ্যাপ্লাই করবো না, ইরাসমাস আমি পাবো না, এরকম কোনো কিছুই নাই। মানে জিনিসটা হচ্ছে এরকম, যদি আপনার সিজিপিএ কম থাকে, বাট আরেকটা জিনিস সেটা হইতেছে যে মানে মোটামুটি আপনি তো নিজেও বোঝেন যে মানে মানে আপনি যখন হচ্ছে কি বলে জেনারেল স্কলারশিপ অ্যাপ্লাই করতেছেন, সুপারভাইজার ম্যানেজ করা আলাদা বিষয়, আপনি পার্সোনালি ডিল করতেছেন, দিস ইজ অ্যানাদার কেস। বাট আপনি যখন জেনারেলাইজ হচ্ছে, আপনি জানেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা কে রিভিউ করবে, আপনি জানেনই না। সো তখন জিনিসটা হচ্ছে কি মোটামুটি একটা আপনার আইডিয়া, যেমন ধরেন হইতেছে আইডিয়া রাখা উচিত না যে 3.5 বা 3.6 যদি হয়, তাহলে মোটামুটি আমি কনফিডেন্ট থাকতে পারি যে আমি যদি এটার সাথে অন্য ব্যাপারগুলোকে যদি ভালোভাবে বিল্ড আপ করি বা যদি মার্চ করি, ওই যে বললাম যে পাবলিকেশন, রেলিভেন্ট ওয়ার্ক থাকতে পারে, ইন্টার্নশিপ থাকতে পারে, সোশ্যাল এনগেজমেন্ট থাকতে পারে, যেমন এআইপি তে হইতেছে যে সময় ক্লাব আছে, আপনি একটা সিজনে গেলেন, এরকম তো আরো অনেক কিছু থাকে, শুধু শুধু এইখানে দরকার নেই, আপনার এলাকাতে থাকতে পারে। তারপরে হইতেছে যে যেমন আপনি এখানে হচ্ছে যে এখানে ভলেন্টিয়ারি করতেছেন বা আপনি এখানে কো ফাউন্ডার, সো এইখানে হইতেছে যে আপনার যে এখানে যে এক্সপিরিয়েন্স আছে, কারণ এখন আপনি এইখানে কাইন্ড অফ ইফ ইউ আর এ কো ফাউন্ডার দ্যাট মিনস ইউ আর ডুইং দ্য লিডারশিপ রোল, এইখানে কাইন্ড অফ জিনিসটা তো এটাই বুঝায়। সো তখন ব্যাপারটা হইতেছে কি যে ওভারঅল আপনার যে প্রোফাইল আছে এটা স্ট্রেংথটা ওইটাকে ব্যাকআপ দিতেছে। সো এটা আপনার নিজের মানে এটা ওইরকম না যে কোনো বেঞ্চমার্ক নাই যে এত হইলে তুমি পাই যাবা। সো আমি যদি হচ্ছে যে প্রিভিয়াস ইনটেকে যখন আমি হচ্ছে যে আমার এটা শেষ করি, আইএফআরওএস এ একজনের, আমি নাম বলতে চাইতেছি না, একটা আইএফআরওএস এ ছিল, ও হচ্ছে 50 না 60% অফ পাইছিল। ওর কিন্তু 4-5টা হচ্ছে যে ইয়ে ছিল, পাবলিকেশন ছিল, সাথে ওর সিজিপিও ভালো ছিল, আপনার জানার কথা, আমি নামটা নয় না বলি। আচ্ছা। সো সো হয়তোবা এটা হয় না কি জন্য, এটা হইতে পারে সেবো যে বললাম ওই ইনটেকে হয়তোবা আরো ভালো ভালো স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, আবার হয়তোবা তার শুধু পাবলিকেশন ছিল, তার সাথে হয়তোবা দেখছে যে অন্য জনের 2টা পাবলিকেশন, বাট তার সাথে তার সেমিনার ছিল, তার কিছু হ্যান্ডস অন ওয়ার্ক ছিল, বা সে হচ্ছে যে এখন অ্যাক্টিভলি কোন একটা ওয়ার্কে ইনভলভ আছে, মানে আপনার চেয়ে কোনো একটা কিছু বেশি ওভারঅল বেশি থাকলেই তো তারা নিবে, এটা তো জেনারেল কেস। সো এইখানে টার্গেট হইতেছে যে এটা যে কোনো স্কলারশিপ হোক, আমার যেটা অবজারভেশন, আপনি দুনিয়ার যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করেন, আপনি ট্রাই করবেন আপনি আজকে যে আপনার প্রোফাইল কালকে এটা থেকে বেটার করা, মানে দিনকে দিন আপনি যদি নিজেরে ছাড়া যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার পসিবিলিটি তত বাড়বে। এটা হচ্ছে সামারি, এই আর কি মেইন কথা। আহ, আচ্ছা ভাই, ধন্যবাদ, অনেক ডিটেলসে বললেন। তো এবার আমরা একটু জানতে চাচ্ছি যে একটু শর্ট জাস্ট এক লাইনের অ্যান্সার, যে অনেক সময় বিভিন্ন কান্ট্রি ভেদে আপনার আইএলসের স্কোরের তারতম্য থাকে, যেমন কোরিয়াতে খুব বেশি স্কোর লাগে না, হয়তো আপনার 6 বা 6.5 হলেই হয়ে যায়। আবার ইউএসের ক্ষেত্রে মানে 6.5-এর নিচে খুব একটা অপশন নাই। তো ইরাসমাসে আইএলসের স্কোরটা সাধারণত কেমন ওরা চায় বা রিকোয়ারমেন্টসে দেওয়া থাকে? আচ্ছা, ইরাসমাসে হচ্ছে যে ওদের 2টা ক্যাটাগরিতে দেওয়া থাকে, একটা হচ্ছে যে শুধু মেনশন করা থাকে যে বি টু, বি টু মানে কিন্তু 5.5 থেকে 6.5 এটা। সো ইফ দেয়ার ইজ সামথিং মেনশন লাইক ওকে ইফ ইউ হ্যাভ বি টু দেন ইউ ক্যান অ্যাপ্লাই, তার মানে হইতেছে যে আপনার 5.5 থেকে 6.5। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার যদি আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় তাহলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন, মানে ওইটার জন্য যে পয়েন্টটা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য যে পয়েন্ট, ওইটা আপনি পুরোপুরি পেয়ে যাবেন। এটা এরকম না যে লেটস সে ওয়ান গাই হি হ্যাজ 6.5 অর 6 এন্ড অ্যানাদার গাই হি হ্যাজ 8, ও বেশি পাবে, এরকম না। ওইটা তো জাস্ট হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, ওইটা দিয়ে আপনার এমএসসির কিছু হইতেছে না। ওইটাতে হইতেছে কি যে তুমি লেকচার বুঝতে পারবা কিনা, তুমি বাইরে আসলে সার্ভাইভ করতে পারবা কিনা, এই জন্যই তো আইএলটিএস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা এই জন্যই। সো এইখানে হইতেছে যে যদি দেওয়া থাকে যে বি টু, তাহলে তো 5.5 থেকে 6.5, বাট মোস্ট অফ দ্য কেসেস, যেমন আমার প্রোগ্রামে বি টু দেওয়া ছিল, মেনশন করা ছিল 5.5 থেকে 6.5 এরকম, বাট ম্যাক্সিমাম প্রোগ্রামে হচ্ছে 6.5 দেওয়া থাকে। যদি মেনশন করে দেওয়া থাকে যে বি টু ব্র্যাকেট দিয়ে 6.5, তার মানে ওটা 6.5 নিবে ওরা। সো মানে এটা সবচেয়ে ভালো হয় যে 6.5 যদি অ্যাটলিস্ট থাকে, মানে এখন তো মোটামুটি সব জায়গায় 6.5ই লাগে। সো ওইটা থাকলেই সে হচ্ছে যে ওইটাতে যে 10 পয়েন্ট আছে সেটা পেয়ে যাবে আর কি, এরকম। জি, তো আরেকটা কোশ্চেন করি। আপনার বিভিন্ন কান্ট্রিতে দেখা যাচ্ছে বিভিন্ন সেশন থাকে, যেমন ইউএস এর ক্ষেত্রে ফলে সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করে, বা কোরিয়ার ক্ষেত্রে বছরে ওরা 2বারের মতো স্টুডেন্ট রিক্রুট করে। তো ইরাসমাসের ক্ষেত্রে মানে কোন সময়টাতে সাধারণত অ্যাপ্লাই করা উচিত বা সময়টা ওপেন থাকে? আচ্ছা, ইরাসমাসে হচ্ছে মোস্ট আই মিন আমি যতদূর জানি সব প্রোগ্রামে হচ্ছে একটা ইনটেক হয়, এক্সেপশন থাকতে পারে 1-2টা, যারা হইতেছে যে ধরেন কোলাবোরেটিং ফান্ডিং এ কাজ করে, মানে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলাদা ফান্ডিং এ কাজ করে। সো তারা হয়তোবা ওইসব ইউনিভার্সিটি হয়তোবা চায় যে আমরা হয়তোবা মানে এক ইনটেকে নিব,
যে আমরা অর্ধেক ফান্ড দিব, যেমন যে পার্সিয়াল ফান্ড যেটা বললাম, আমি যার কথা মেনশন করলাম, ধরেন উনি হইতেছে 700 বা 800 ইউরো এরকম পাইতেছে। তো এরকম, এটা খুব রেয়ার, মানে ধরেন প্রোগ্রাম যদি আমি ধরি 100টা, এর মধ্যে একটা বা দুইটা প্রোগ্রাম এরকম থাকতে পারে, সো আমরা ওইটা স্কিপ করি। সো ইন জেনারেলি আপনার হচ্ছে যে মোটামুটি অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে আপনি প্রোগ্রাম ভেদে অক্টোবর থেকে হচ্ছে যে জানুয়ারি পর্যন্ত চলে, অক্টোবর থেকে জানুয়ারি। বাট এটা এরকম না যে সব প্রোগ্রাম অক্টোবরে শুরু হলো জানুয়ারিতে শেষ হলো, না। যেমন অক্টোবরে শুরু হইলো, যেমন হইতেছে আপনি প্রবাবলি ইএমএআই তে অ্যাপ্লাই করছিলেন কিনা। উম, আচ্ছা আমি আচ্ছা। কোথাও আপনি সো আচ্ছা আচ্ছা। সো ওইটা প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামে জয়েন হয়ে যদি অক্টোবরে চালু হয়, ওটা আপনি দেখলেই বুঝবেন। আপনি যদি প্রিভিয়াসটা দেখেন তাহলে তো আইডিয়া পাবেন যে আমার এইবার কোন ডেটে অ্যাপ্লাই শুরু হইতে পারে। সো যদি অক্টোবরে চালু হয়, এটা নভেম্বর বা নভেম্বরের মাঝামাঝিতে শেষ হয়ে যাবে। 1-1.5 মাস পর্যন্ত হচ্ছে যে লেন্থ থাকে, যে ওকে ইন বিটুইন দিস টাইম ফ্রেম ইউ ক্যান অ্যাপ্লাই। সো প্রোগ্রাম ভেদে ইউ হ্যাভ টু ফিগার ইট আউট, যে হচ্ছে যে এই টাইম ফ্রেমে আমার হইতেছে অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট থিং। এন্ড সেকেন্ড থিং হইতেছে যে আমার ওইটা অনুযায়ী আমার প্রিপেয়ার করতে হবে ডকুমেন্ট, এই আর কি। আচ্ছা, তো ডকুমেন্টের কথা যেহেতু আসছে, আমি এখানে একটু জানতে চাচ্ছি যে সাধারণত কোন ধরনের ডকুমেন্ট দরকার হয় বা ডকুমেন্টগুলো কিভাবে প্রিপেয়ার করতে হয়। আপনি হয়তো বা জানেন যে বিশেষ করে কোরিয়ার ক্ষেত্রে ডকুমেন্টেশন তৈরি করতে কিন্তু একটা হিউজ সময় লাগে এবং অনেক লেন্দি প্রসেস, অনেক অ্যাটেস্টেশনে অনেক বিষয় থাকে। তো আপনার এই স্কলারশিপের ক্ষেত্রে একটু সংক্ষেপে যদি বলতেন যে কি কি ম্যান্ডেটরি ডকুমেন্ট দরকার হবে এবং এটার জন্য কিভাবে প্রিপারেশন করা যেতে পারে। এইখানে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে যে আপনার অ্যাডিশনালি কোনো কিছু লাগে না ফার্স্টে অ্যাপ্লাই করতে। বাট শুধু লাগে হচ্ছে আপনার নাগরিকত্ব সনদ, শুধু নাগরিকত্ব সনদ লাগে। আর যেটা হচ্ছে যে এলওআর, যেটা লেটার অফ রেকমেন্ডেশন, এটা তো আমরা সবাই জানি যে কিভাবে ম্যানেজ করতে হয় বা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। আর এটা ডকুমেন্টের মধ্যে পড়ে না, এটা অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে পড়ে। এসওপি আর হচ্ছে এলওআর। আর এছাড়া যে ডকুমেন্ট গুলো, সেটা হচ্ছে যে আপনি নর্মালি স্ক্যান করে আপলোড করে দিতে পারেন। আর তার সাথে হচ্ছে নাগরিকত্ব সনদ। নাগরিকত্ব সনদ আপনি ইউনিভার্সিটি থেকে নিতে পারেন, এবং হচ্ছে আপনার যে মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন বা আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদ, ওইখান থেকে জাস্ট ইংলিশে নিবেন। আর আপনি যদি বাংলাতে নেন তাহলে জাস্ট হচ্ছে নোটারি করে নেবেন, নোটারি পাবলিক করে আপনি ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, দ্যাটস ফাইন। এই হচ্ছে ডকুমেন্ট। আর হচ্ছে আমি জাস্ট যেহেতু ডকুমেন্টের কথা ইয়ে করলেন, আমি জাস্ট একটু ইয়ে করি যে আপনি যদি সিলেক্ট হন, সো আপনি সিলেক্ট হওয়ার পরে মোটামুটি 4-5 মাস বা 6 মাস এরকম ইন অ্যারাউন্ড টাইম পাবেন। সো ওই সময় আপনার হচ্ছে যে করতে হবে, যেমন বাংলাদেশ এখন হাগ এগ্রিমেন্টের আন্ডারে আছে। তার মানে হইতেছে যে আপনার হচ্ছে যে এখন আপনি যদি যে কোনো দেশে যান, যেমন আমার যখন কি করতে হয়েছে যে আমার যে কান্ট্রি, ওই কান্ট্রির বাংলাদেশ করসপন্ডিং যে এম্বাসি আছে ওইটা থেকে অ্যাটাস্টেশন লাগতো। এখন সেটা লাগে না। আপনি জাস্ট আপনার ডকুমেন্টটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা, এটা এখন রেকগনাইজ। এটা হচ্ছে যে মোটামুটি 6 মাস পার হওয়ার পরে এটা অ্যাক্টিভ হয়, সো নাও ইটস অ্যাক্টিভ। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট আপনার যে প্রপার ডকুমেন্ট গুলো আছে, এখন হয়তো বা জানেন যে অনলাইনের মাধ্যমে আমাদের একাডেমিক যেগুলো আছে ওগুলো করা যায় অ্যাটাস্টেশন, অনলাইনের মাধ্যমে এখন অ্যাটাস্টেশন করা যায়। সো ওইভাবেই অ্যাটাস্টেশন করার পরে দেন হচ্ছে যে ফার্দার প্রসেস যদি হইতেছে, কিছু কিছু কান্ট্রিতে থাকে যে শুধু নামমাত্র হচ্ছে যে আপনার ইয়ে দেখাইতে হয়, ব্যাংক স্টেটমেন্ট, মানে জাস্ট দেখাইতে হয়, যেটা কারণ মানে ভিসার তো একটা রিকোয়ারমেন্ট থাকে, একটা ডকুমেন্ট রিকোয়ারমেন্ট থাকে যেটা সাবমিট করতে হবে। সো আই মিন এটা যদিও ইরাসমাসে ভিসা দেয়, মানে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই, বাট আপনার তো প্রপার ডকুমেন্ট দিতে হবে, এটা তো একটা ডিপ্লোম্যাটিক প্রসেস। সো এই আর কি, এই মোটামুটি ডকুমেন্টেশনের ব্যাপার স্যাপার। জি। তো এবার একটু জানতে চাচ্ছি, যেহেতু আমরা নিউরন্ট্রি এআই থেকে এআই রিলেটেড কন্টেন্টগুলো একটু বেশি তৈরি করার চেষ্টা করি, তো অনেকেই জানতে চায় যে ইরাসমাসে এআই রিলেটেড কি কি প্রোগ্রাম আছে বা কতগুলো আছে। ইরাসমাসে হচ্ছে আপনার মোস্ট অফ দ্য প্রোগ্রাম হচ্ছে, মানে সবচেয়ে বেশি যদি প্রোগ্রাম আমি চিন্তা করি সেটা হচ্ছে ট্রিপলি, এবং তারপরে হচ্ছে সিএসসি। এখন মনে হয় সিএসসি গুলাই বেশি, কারণ হইতেছে যে আগে মায়া ছিল, মেডিকেল ইমাজিং ছিল, ওইটা নাই ফান্ডিং, বাট ওইটা এখন চালু করবে আবার ফান্ডিং। সো যেমন হচ্ছে যে আমি আমারটা দিয়ে শুরু করি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে মেডিকেল ইমাজিং আছে, বায়োইনফরমেটিক্স আছে, তারপরে হচ্ছে যে ফ্লুইড মেকানিক্স আছে, এটাও এআই ইন্টিগ্রেট করা যায়। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স আছে, তারপরে হচ্ছে যে আপনার টিস্যু ইঞ্জিনিয়ারিং আছে। সো এই সবগুলোতেই হচ্ছে যে এআই ইন্টিগ্রেট করা যায় ডিরেক্টলি। তারপরে হইতেছে যে আরেকটা যেটা হচ্ছে ইএমএআই, ইরাসমাস মুন্ডাস মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়ে তো বলার কিছু নাই। সো এটা তো ডিরেক্ট নাম দিয়ে বোঝা যাইতেছে। আর এটা হচ্ছে মানে যারা হচ্ছে এআই অ্যাপ্লাই করতে চায় তারা এটাতে করতে পারে, কারণ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন আছে, মানে ওই যে সামার ইন্টার্নশিপের ব্যাপার আছে না? এটাতে তারা ওইটা করতে পারে এটা। তারপরে আছে হচ্ছে ইরাসমাস মুন্ডাস মাস্টার্স ইন ইমাজিং, শুধু ইমাজিং, ওই মায়া বাদ দিয়ে হয়তো বা তারা এটা খুলছে। তারপরে হচ্ছে যে আপনার কগনিটিভ সায়েন্স বা কম্পিউটিং এরকম টাইপের প্রোগ্রামগুলো আছে। সো মোস্ট অফ দ্য প্রোগ্রাম আপনি যদি হচ্ছে যে মানে ইয়ে না দেখেন, কি বলে, আবার সাইবার সিকিউরিটিরও আছে। তারপরে হচ্ছে কালার স্পেকট্রাম যেটা আছে ওইখানেও এআই ইন্টিগ্রেট করা যায়। সো এরকমই, মানে আমি যতদূর জানি যে মোটামুটি হচ্ছে যে ট্রিপলি এবং সিএসসি এদের মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম প্রোগ্রাম। আমি যদি চিন্তা করি যে ধরেন আপনি যদি এটা ফিগার আউট করেন, তো মানে 20-25টা প্রোগ্রাম পাবেন। বাট হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার এটা খেয়াল রাখা উচিত যে
আপনার মাস মোর ক্লোজ যেইগুলা ৩-৪টা বা ৫টা এপ্লাই করার জন্য। কারণ আপনি যদি সবগুলা হচ্ছে জেনারেলাইজ এপ্লাই করেন, তাহলে তো আপনি ফোকাস করতে পারবেন না। যে আমি কোনটাতে হচ্ছে বেশি এফোর্ট দিয়ে এপ্লাই করব। আপনি যেহেতু এপ্লাই করছেন বা হচ্ছে প্রফেসর অ্যাপ্রোচ করছেন, আপনি জানেন যে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করতে কত কিছু হচ্ছে যে একসাথে স্ট্রাকচার্ড করতে হয়। এই আরকি। জি। তো সবার একটা সাধারণ কোয়েশ্চেন থাকে যে কারণ আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছি, বাইরে যারা পড়তে যেতে চাই, তো সেক্ষেত্রে আমরা আসলে সবসময় খুঁজি যে স্কলারশিপ বা স্টিপেন্ড এগুলো সম্পর্কেও ইনফরমেশন আমাদের দরকার হয়। তো সেক্ষেত্রে ইরাসমাসের এই মাস্টার্স প্রোগ্রামগুলোতে আপনার স্কলারশিপ অপরচুনিটি বা স্টিপেন্ডটা কেমন থাকে? আর আরেকটা জিনিস হলো আপনার ইরাসমাস স্কলারশিপের হয়তো একটা বিষয় থাকে যে এক একটা সেমিস্টার হয়তো এক কান্ট্রি থেকে করতে হয়, তো এই দুইটা বিষয় যদি একটু বলতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল ২০২৩ থেকে যে প্রোগ্রামগুলো ইন্ট্রোডিউস হইছে, এইগুলা হচ্ছে যে মান্থলি হচ্ছে ১৪০০ ইউরো। ১৪০০ ইউরো করে মাসে দেয়। আর তার সাথে হচ্ছে যে টিউশন ফি কভার করে। মানে হচ্ছে যে আপনাকে হচ্ছে আবার হ্যাঁ, আবার হচ্ছে হেলথ ইন্সুরেন্স কভার করে। মানে আপনাকে যে টাকাটা দিবে, এই টাকাটা আপনি হচ্ছে যে আপনার থাকা খাওয়া এবং আপনার বিমান ভাড়া এগুলোর পেছনে, আপনার পার্সোনাল এক্সপেন্সের পেছনে খরচ করবেন। এখানে এরকম কোনো মানে কি বলে এটা? এরকম কোনো সিস্টেম নাই যে আপনি ধরেন টাকা পাইলেন ১৪০০, আপনি ধরেন কথার কথা আপনার ১০০ ইউরো খরচ হইছে, ১৩০০ ইউরো আছে। এটা আপনার কেউ বলবে না যে তুমি এটা তাহলে দিয়ে দাও। বা হইতেছে যে এটা তুমি খরচ হয় নাই, তাহলে এটা ব্যাক দাও। বা হইতেছে তাহলে তোমার পরের মাসে দিব না। এরকম কিছু নাই। আপনি কোর্স বাই কোর্স পাস করবেন প্রত্যেক সেমিস্টারে, আপনি মান্থ বাই মান্থ টাকা পাবেন। আর কান্ট্রির ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আম, এটা যেহেতু আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, কারণ হচ্ছে যে সার্বিয়া তো হচ্ছে যে সেনজেন কান্ট্রি না। সো এটা ইউরোপিয়ান কান্ট্রি, বাট হচ্ছে যে ইউ এর মধ্যে না। সো এখানে ভিসার একটা প্রবলেম ছিল। সো এটা যদি বাদ দিই, আমাদের প্রোগ্রাম ছাড়া অন্য সব প্রোগ্রাম এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি দিয়ে শুরু হয়। সো জেনারেলি হয় কি, কোঅর্ডিনেটিং কান্ট্রি যেটা থাকে তারা ২ বছরের রেসিডেন্স পারমিট দিয়ে দেয়। সো এটা পরবর্তীতে আর হ্যাসেল হয় না। বাট আপনার হচ্ছে যে আপনি যখন ইনরোল করতে যাবেন, একাডেমিক ইনরোলের জন্য, এটা হয়তো বা আপনি জানেন যে একাডেমিক ইনরোলের জন্য ওই দেশের আপনি স্টাডি ভিসার দরকার পড়ে। একাডেমিক এনরোলমেন্টের জন্য স্টাডি ভিসার দরকার পড়ে। আর হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার হচ্ছে যে আপনি যখন এনরোল করবেন, এটা তাদের এডুকেশন মিনিস্ট্রি জানবে। মানে আপনি শুধু ইউনিভার্সিটিতে না, আপনি এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে এনরোল করতেছেন। তারা আপনার হচ্ছে যে অফার লেটার বা সব ডকুমেন্ট দিবে। সো এই ক্ষেত্রে মানে হচ্ছে যে মানে ট্রাভেল বা ভিসা বা এরকম ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট ভার্সিটি কান্ট্রি ভেদে প্রবলেম হইতে পারে, যে ধরেন হইতেছে যে অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার থাকে। যে আপনার হইতেছে যে যেমন আমি যখন রোমানিয়াতে ছিলাম, রোমানিয়াতে হচ্ছে আহ আর ৭ থেকে ৮ মাস, ৮ মাসের মতো হচ্ছে যে ঠান্ডা থাকে। সো ওইখানে হচ্ছে অ্যাডপ্টার একটা ব্যাপার থাকে। আর তারপরে হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে মানে জিনিসটা হচ্ছে যে আপনি এক জায়গায় সেটেল ডাউন হইতেছেন, এই সময় আপনার আবার হচ্ছে যে লাগেজ টাগেজ গুছিয়ে আবার আরেক জায়গায় চলে যেতে হবে। সো এটা ভালোও আছে, আবার হচ্ছে যে আপনার একটু রাশের উপরে থাকতে হয়। সো আই মিন ইটস এ কাইন্ড অফ মিক্সড এক্সপিরিয়েন্স। বাট আপনি যতক্ষণ আপনার এইটা স্ট্রেস নাই যে আমার হইতেছে যে মানে মানে সামহাও মানে ম্যানেজ করতে হবে টিউশন ফি, তারপরে হইতেছে যে কি বলে অ্যাকোমোডেশন, হ্যান ত্যান, এগুলোর কোনো স্ট্রেস নাই। So আপনি জাস্ট যাবেন, আপনার মতো করে পড়বেন, টাস্ক কমপ্লিট করবেন, তারপর আপনি ফার্দার আপনার পয়েন্ট অফ ভিউটা দেখবেন যে আপনি কই যাইতে চান, মানে আপনার মানে ফিউচার ইয়েটা দেখবেন আর কি, স্কোপটা দেখবেন। আচ্ছা, তো অ্যাকোমোডেশনের কথা যেহেতু বললেন, এখানে একটু জিজ্ঞাসা করি যে এখানে কি ইউনিভার্সিটি থেকে ডর্ম প্রোভাইড করে ফ্রিতে, নাকি দেখা যাচ্ছে নিজে থেকে আলাদাভাবে কোথাও থাকতে হয় নিজের খরচে? এটা হচ্ছে যে ফ্রি দিবে না। কারণ হতেছে যে এখানে ডর্মে থাকলে হবে কি, টাকাটা কম লাগবে। যেমন হইতেছে যে আমাদের গ্রিসে লাগতে হচ্ছে যে ১৩০ ইউরো। ১৩০ ইউরো হচ্ছে সিঙ্গেল রুম, আর জাস্ট ওয়াশরুম বাইরে। আর হচ্ছে যে ৯০ ইউরো হচ্ছে যে মানে ডবল বেডরুম, এরকম। বাট হচ্ছে যে আমরা যখন রোমানিয়া ছিলাম, ওইখানে হচ্ছে যে রোমানিয়াতে ডর্ম হচ্ছে যে আহ, মানে যেরকম যারা এক্সচেঞ্জ স্টুডেন্ট বা ফুল ইরাসমাস স্টুডেন্ট, তাদের জন্য ডর্ম নাই, বাইরে থাকতে হয়। সো আপনি যেখানেই থাকেন আপনার পে করতে হবে, কারণ ওরা এটা বলে দিছে যে আপনি হচ্ছে যে আপনার অ্যাকোমোডেশন, আপনার ফুড, তারপর আপনার আদার এক্সপেন্সের জন্যই তারা ১৪০০ দিতেছে। সো এটা কান্ট্রির উপর ডিপেন্ড করে যে আপনারা হইতেছে, তারা কান্ট্রি না, আই মিন ইউনিভার্সিটির উপরে, যে তাদের ডর্ম ফ্যাসিলিটি এরাসমাস স্টুডেন্টের জন্য আছে কিনা। যদি থাকে তাইলে তো মোটামুটি ভালো, যে আপনি মোটামুটি একটা ভালো ব্যাকআপ পাবেন ফিনান্সিয়ালি। আর যদি না থাকে তাইলে ধরেন হচ্ছে যে আপনার রেগুলার কেসে ধরেন মানে কান্ট্রি ভেদে ওইভাবে মোটামুটি আপনার এক্সপেন্সটা বেয়ার করতে জি, হবে আর তো কি। এই এক্সপেন্সের কথা যেহেতু বললেন, এখানে একটু জিজ্ঞাসা করি যেহেতু যেহেতু আপনার ইরাসমাসের প্রোগ্রামগুলো অনেক সময় বিভিন্ন দেশেই তো থাকে, আপনার স্পেন বা আপনার হয়তো বা ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশেই থাকে। তো এখানে আপনার এক্সপিরিয়েন্স বা জানা মতে কান্ট্রি ভেদে পার মান্থ একটা স্টুডেন্টের চলতে মানে ওভারঅল কেমন খরচ হতে পারে, তারতম্যটা জাস্ট। এখন যদি হচ্ছে যে আমি যদি স্পেনের হচ্ছে বার্সেলোনার কথা বলি,
সো আমার হচ্ছে যে মানে পিএইচডি নিয়ে স্পেনে হচ্ছে বার্সেলোনার প্রফেসরের সাথে কথা হয়েছিল। তো আমি জাস্ট জেনারেলি ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে এরকম এরকম মানে কেমন কি ইয়ে পড়ে। তো উনি আমার একটা আইডিয়া দিছিল যে হচ্ছে যে তুমি যদি ডর্মে থাকো মোটামুটি 700-800 মতো পড়বে। মানে এখন ঘটনা হচ্ছে কি, ইউরোপে ডিপেন্ড করে কোন কান্ট্রিটা হচ্ছে টুরিস্ট বেসড এবং কারা হচ্ছে যে ইম্পোর্ট মানে হচ্ছে যে প্রোডাক্ট বেশি ইম্পোর্ট করে। যেমন সেটা হচ্ছে যে আমি যদি নরওয়ের কথা বলি, নরওয়েতে হচ্ছে যে আপনার হচ্ছে যে ইয়া কি বলে হালাল চিকেন যেটা আছে, মানে ইউরোপে যেটা হোল চিকেন ওইটা হালাল চিকেন হিসেবে ওরা মার্ক করে বিক্রি করে। ঠিক আছে। তো এই হালাল চিকেন আমি শুনছি হচ্ছে এরকম যে তারা আই মিন ওভারঅল চিকেন মোটামুটি 10 ইউরোর আশেপাশে বা তার বেশি এরকম হতে পারে। বাট হইতেছে সেম জিনিস আমি গ্রিস থেকে নিছি, হালাল হচ্ছে যে কত 3.5 বা 4 ইউরো, না আড়াই আড়াই ইউরো এরকম। সো এটা ডিপেন্ড করে, যেমন হইতেছে যে আপনি যদি ইতালিতে থাকেন, কান্ট্রি যদি ইতালি হয়, আপনার 1400-র মধ্যে আপনার যদি ডন না পান, আপনার ফার্স্টে মাথায় রাখতে হবে ডন পাবেন না, কারণ এটা তো শিওরিটি নাই। কারণ আমি বলি কেন নেই, ধরেন স্টিল দে আর গিভিং দ্য ডন টু দ্য স্কলার্স, আই মিন ফরেন স্কলার। তো এই জায়গায় যদি পিএইচডি হোল্ডার থাকে, পিএইচডি ছাড়া কি আমরা দিবে? মাস্টার্স হোল্ডার দিবে? দিবে না, ওনার আগে পিএইচডি দিবে। সো যদি ইতালি হয় মোটামুটি 1000 ইউরোর মতো লাগবে, 800 থেকে 1000। আবার যদি হইতেছে যে নরওয়ে হয় 1000-এর উপরে যাবে। আবার যদি ধরেন হইতেছে যে এটা যদি এইদিকে যদি আপনি স্পেন হয়, স্পেনও এরকমই যাবে, 800-800-র আশেপাশে। তারপরে হচ্ছে যে এইদিকে যদি পোল্যান্ড হয়, পোল্যান্ডে কম লাগবে। পোল্যান্ডে হচ্ছে যে মানে যে জায়গায় স্যালারি রেঞ্জ যত কম, মানে লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। সো ওই ওই কান্ট্রিগুলোতে, জার্মানির আশেপাশে কান্ট্রিগুলোতে, পোল্যান্ডে হচ্ছে মোটামুটি লাইফ এক্সপেন্সটা কম। সো এটা হচ্ছে যে মানে এটা এখন তো মানে কি বলে চ্যাট জিপিটি এর যুগ। সো এটা বের করা ডিফিকাল্ট না যে হইতেছে যে কোন দেশে মোটামুটি কেমন খরচ কেমন সেভিংস। তো ওইভাবে অ্যাজ পার দা ডিসক্রিপশন টু দ্য সার্চ, সো সে জি অটোমেটিক্যালি ডিসিশন নিতে পারবে, ওইভাবে প্ল্যান করতে পারবে এই আর কি। জি। তো বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট কোনো দেশে যায়, তার শুধু স্টাডি না, তারা হয়তো আরও কিছু প্ল্যান থাকে, ফিউচার প্ল্যান। যেমন ধরেন অনেকে হয়তো সেই দেশে সেটেল হতে চায়, বা পার্মানেন্ট পিআর পেতে চায়, বা গ্রিন কার্ড পেতে চায়। তো ইরাসমাসে সাধারণত যারা যায়, এদের মানে আফটার স্টাডি মানে সাধারণত কি করে থাকে, বা এই ধরনের অপরচুনিটি আছে কিনা, বা জব অপরচুনিটি আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে যে কোন কান্ট্রিতে। যেমন আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, যেমন হচ্ছে যে আমার ফার্স্ট কান্ট্রি ছিল সার্বিয়া। সো এখানে হচ্ছে যে মানে আমার সাবজেক্ট রিলেটেড বা আমার মাস্টার্স রিলেটেড জবের স্কোপ খুব কম ছিল। আবার আমি যদি চিন্তা করি হচ্ছে গ্রিসের কথা, সো গ্রিস হচ্ছে আপনার হইতেছে যে ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ইন্টিগ্রেশন, বায়োমেডিক্যাল, এটা নিয়ে ওদের প্রজেক্ট আছে অনেক। সো আপনি চাইলে ওইখানে, যেহেতু আমাদের প্রোগ্রামের সাথে ইনভলভ প্রফেসর আছে, সো আপনি চাইলে ওইখানে হচ্ছে যে ইনভলভ হইতে পারেন। আর রোমানিয়াতে ব্যাপার হচ্ছে ওদের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা জানতে হয়। সো আমি যদি মানে জাস্ট হচ্ছে আহ, একটু সামারি করি ইন শর্টে, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কান্ট্রি তারা হচ্ছে যে আপনি যদি পিএইচডি তে যান সেটা আলাদা কেস, পিএইচডি তে গেলে ওটা আলাদা বিষয়, আপনি পিএইচডি তেও যেতে পারবেন। এখন এটা ডিপেন্ড করে, যেমন হইতেছে যে আমি যদি চিন্তা করি যে না আমি একটা প্রজেক্টের পিএইচডি তে যাবো, তো সেইখানে আমার হচ্ছে প্রজেক্টের ডিউরেশন থাকবে 3 বছর, 3 বছরের মধ্যে শেষ হবে, আর আমি একটা ভালো একটা ব্যাকআপ পাবো ফিনান্সিয়ালি। এখন আপনি যদি ইউনিভার্সিটির আন্ডারে যান, ইউরোপীয় ইউনিভার্সিটির আন্ডারে যদি পিএইচডি করেন, তাহলে মোস্ট অফ দ্য কেসেস আপনার হচ্ছে যে স্টাইপেন্ড একটু কম হয়। তারপরে হচ্ছে যে আপনি হয়তো বা মানে আপনার মতো ওই রকম ধরেন প্রজেক্ট বেস পাইলেন না। আপনি যদি হচ্ছে যে ইউনিভার্সিটি ইন্টিগ্রেটেড পান, তাহলে টাইম বেশি লাগলো। সো এটা এটা মানে হচ্ছে যে পার্সন টু পার্সন ভ্যারি করে কে কোনটা প্রিফার করতেছে। আর জবের যেটা বললেন সেটা হইতেছে যে ল্যাঙ্গুয়েজটা থাকলে ভালো হয়। আর যদি প্রফেসর চাই ইন্টার্নশিপে দিল, ইন্টার্নশিপ দেওয়ার পরে তারপরে হইতেছে যে ফার্দার ইয়ে দিল। সো স্কোপ আছে, বাট এটা ডিপেন্ড করে যে কে কোনটা করতে চাইতেছে এটার উপরে। আচ্ছা, তাহলে যেটা বুঝতে পারি যে হয়তোবা পিএইচডির মাধ্যমে বা জব পাওয়ার মাধ্যমে হয়তোবা সেই কান্ট্রিতে সেটেল হওয়া যেতে পারে নাকি? বিষয়টা কি এমনই? হ্যাঁ, 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 হইতে পারে। সো তারপরে আরেকটা ব্যাপার আছে যে হ্যাঁ এই কান্ট্রিতে একটা কান্ট্রি রিকোয়ারমেন্ট আছে, পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্ট থাকে ধরেন 5 বছর, 7 বছর, তারপরে 6 বছর। সো এই মানে আর পার্মানেন্ট রেসিডেন্স পাইতে গেলে আপনার অবশ্যই ওই দেশের ভাষা জানতে হবে। সো আপনার যদি এরকম টেন্ডেন্সি থাকে যে না আমি দেশে পিএইচডি করি বা জব করি বা যেটাই করি আমি এই দেশের পিআর নিব, তাহলে তো মানে আপনার পরে শিখতেই হইতেছে। তো ওয়াই নট ইউ আর লার্নিং নাও। তাইলে আপনি জবও ভালো পাইলেন, জবের অপরচুনিটি ভালো হইলো, তাহলে আপনার পিআর এর জায়গাটা স্মুথ হয়ে গেল, এই আর কি। জি। তো ভাই, আপনার তো ইনফরমেশন অনেক কিছু জানলাম। তো আপনি এখন মানে আপনার প্ল্যানটা কি? আপনি তো এখন ইআরবিতে হয়তো বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে লেকচার হিসেবে আছেন। তো এখানে কি জব করবেন, নাকি আবার ইউরোপে পিএইচডির জন্য যাবেন, বা অন্য কোনো আমি দেশে? আমি হচ্ছে যে অ্যাপ্লাই করতেছি এবং হচ্ছে যে এর আগে একটাতে সিলেক্টও হয়েছিলাম পিএইচডি তে নরওয়েতে। সো ওইটাতে মানে ফ্যামিলি ইস্যুর জন্য হচ্ছে যে যাওয়া হয় নাই এখন। বাট আমার মোটামুটি টার্গেট আছে হচ্ছে যে মানে মোটামুটি ধরেন নেক্সট ইনটেকে বা এরকম মানে নেক্সট অ্যাভেলেবল ইয়েতে মোটামুটি ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে। মানে এখন
আমার কাছে, আমি যদি পার্সোনালি আস্ক করেন, আমার কাছে ইউরোপ মাচ মোর প্রিফারেবল কম্পেয়ার টু ইউএস অর আদার কান্ট্রিজ, এই আর কি। জি। আচ্ছা, এখন ইউরোপে যারা পড়াশোনা করতে চায় অনেকের একটা কমন কিউরিসিটি থাকে যে মানে ঘোরাঘুরির যে বিষয়টা, মানে আমি একাডেমিক কথা বলতেছি না, এর এক্সট্রা যে অ্যাক্টিভিটিসগুলো আছে এটা কতটুকু করা সম্ভব আপনার এই পড়াশোনার পাশাপাশি? এইটা করা সম্ভব, এটা করা সম্ভব, কারণ হচ্ছে যে আমি আমার মাস্টার্স করে দেশে ব্যাক করার আগে আমি হচ্ছে যে মোটামুটি কয়টা 14টা দেশ ঘুরছি টোটাল। সো এটা করা যায়। আবার আরেকটা ব্যাপার হইতেছে যে মানে এটা আমি আমার থিসিস কমপ্লিট করার পরে, বাট এমনিতেও হচ্ছে যে ধরেন মানে আমাদের হচ্ছে যে কিছু ইয়ে থাকে, প্রিপারেশন লিভ থাকে, তারপরে এক্সামের পরে শুরু হওয়ার আগে 1-2 সপ্তাহ গ্যাপ থাকে। বাট হচ্ছে যে মানে আপনি যদি মানে হচ্ছে যে স্ট্রাকচার ওয়েতে পড়েন তাহলে প্যারার নাই। বাট আপনি যদি সব পড়া যদি জমা রাখেন যে না আমি ঘুরতেছি, তাইলে পরীক্ষার আগে যখন যখন প্রজেক্ট করতে দিবে, তারপরে হচ্ছে টাস্ক করতে দিবে, তখন ধরা খাবেন। বাট এমনিতে আপনি যদি রেগুলার ওয়েতে মানে আপনি যদি আপনার টাস্ক কমপ্লিট করেন, সো আপনি মাঝখানে টাইম পাবেন। যেমন ওদের হচ্ছে যে কি বলে ক্রিসমাসের বন্ধ থাকে, তারপরে হইতেছে যে ওদের হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে 1 মাস 1.5 মাসের একটা লিভ থাকে। যেমন হইতেছে রোমানিয়াতে থাকে হচ্ছে অগাস্টের 5-6 তারিখ থেকে পুরো অগাস্ট মাস থাকে। তারপরে হচ্ছে যে ওদের গ্রিসে হচ্ছে বছরের শুরুর দিকে বন্ধ থাকে। সো এরকম একটা লিভ থাকে, এটা সবাই পায়। সো ইউরোপে ঘোরাঘুরি নিয়ে কোনো সমস্যা নাই, বাট এটার জন্য আপনারে পড়াটা কন্টিনিউ রেখে পাস করে যেতে হবে এই। আর আরেকটা স্পেসিফিক কোশ্চেন জানতে চাচ্ছি, যেহেতু আমরা এআই রিলেটেড ভিডিওগুলো একটু বেশি করি, তো আপনি যেহেতু ইউরোপে 2 বছর সময় দিয়ে আসছেন, আপনি হয়তো একটু বলতে পারবেন যে বিশেষ করে যারা এখন অনেকেই কিন্তু এআই রিলেটেড পড়াশোনা বা এআই কেন্দ্রিক যে কোনো কিছু করতে চায়, তো সেই হিসাবে ইউরোপের এই ধরেন ইরাসমাস স্কলারশিপগুলো থেকে যারা গ্রাজুয়েশন করে, তো এআই রিলেটেড জবগুলা ইউরোপে কতটুকু অ্যাভেলেবল, যদি পার্টিকুলারলি শুধুমাত্র এআই এর কথাই বলি? এআই এর যদি বলা হয়, ইউরোপে জব আছে। এখন আমি যদি আমার ডোমেইনে বলি, তাহলে হইতেছে যে এইগুলো হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে মানে ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন গভর্নমেন্টের আন্ডার যে রিসার্চ ইউনিট গুলো থাকে, যেমন হইতেছে যে আমি যদি অনেক বড় নাম, এটা হয়তো বা সবাই ফ্যামিলিয়ার, ম্যাক্স প্ল্যাঙ্ক, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক হ্যাঁ, ইনস্টিটিউট। ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট, এখানে নাম শুনছি এর। হ্যাঁ। সো এটা হচ্ছে যে মোটামুটি ধরেন হচ্ছে আপনি বায়ো মেডিকেল বা হচ্ছে যে বায়ো আপনার কি বলে সেক্টরের হচ্ছে মোটামুটি মানে ইউরোপের মধ্যে টপ, আই মিন ওয়ান ওয়ান অফ দ্য টপ হচ্ছে যে রিসার্চ ইনস্টিটিউট। সো এইসব জায়গায় হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে যে কাজ করতে পারেন, শুধু এইসব জায়গায় না, ছোট ছোট অনেকগুলো ইয়ে আছে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ওইভাবে মানে ভাস্ট হয়েছে, যেমন ইউএসএ তে যেরকম যে আপনি গেলে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে বা কোনো একটা জব হয়ে যাবে। ইউরোপের ব্যাপারটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ফান্ডেড অনেক প্রোগ্রাম আছে, প্রোগ্রাম মানে হচ্ছে যে জব ফেসিলিটি আছে। সো এটা আপনারে দেখে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমি এই পর্যন্ত মানে যেই কয়টা হচ্ছে ইন্টারভিউ পাইছি পিএইচডি বা হচ্ছে যে অ্যাপ্লাই করছি, অনেক অনেক অ্যাপ্লাই করছি, তারপরে হচ্ছে যে ইন্টারভিউ দিছি, তারপরে সিলেকশন হয়েছে। সো সবগুলোর মধ্যেই এখন আপনি তো জানেন যে আমার হচ্ছে যে মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড বলতে থিসিস ছিল বায়োমেডিক্যাল ইমেজের উপরে, এবং মাস্টার্স থিসিস সেটাই ছিল। সো ওইটার উপর বেস করে হচ্ছে যে আমি তো আমার পিএইচডি খুঁজি। সো অপরচুনিটি আছে, বাট এটা আপনাকে খুঁজে বের করতে হবে। হুম। আর এখানে ফ্লেক্সিবিলিটি হচ্ছে এরকম যে আপনি হইতেছে চাইলে এটা হইতেছে যে মানে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি শিফট করতে পারবেন বেটারমেন্টের জন্য এই। আচ্ছা, আমি একটু নুসরাত জাহান সুচি আপনার কাছে আসি। আপনার পার্টিকুলার কোনো কোশ্চেন থাকলে আপনি আস্ক করতে পারেন, বা আপনার যদি কোনো কিছু বলার থাকে ইরাসমাস স্কলারশিপ রিলেটেড, অ্যাজ এ অডিয়েন্স আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে। না ভাইয়া, ভাইয়া তো সবকিছু সুন্দর করে এক্সপ্লেন করে দিল। আমি বুঝতে পেরেছি যে কিভাবে কি করতে হবে বা স্কলারশিপটা নিয়ে ডিটেলসে। জি। তো আমরা মিটিংয়ের শেষ দিকে চলে আসছি, আর আশা করি আমরা এই সেশনে ম্যাক্সিমাম ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করলাম, একদম শুরু থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে শুরু করে কখন অ্যাপ্লাই করা উচিত বা কেমন প্রোফাইল থাকা উচিত, ইরাসমাসের সুবিধাগুলো কেমন বা স্ট্রাকচারটা কেমন, তারপর আমরা জব ফ্যাসিলিটি, কান্ট্রির উইদাউট একাডেমিক ছাড়া অন্য অন্য বিভিন্ন যে বিষয়গুলো থাকে সেটা সম্পর্কে জানলাম। বিশেষ করে এআই সম্পর্কেও জানলাম যে কেমন জব অপরচুনিটি বা পিএইচডি অপরচুনিটি আছে, বা পিআর পাওয়ার যে প্রসেসটা। তো আশা করি আমাদের এই সেশন থেকে আমরা এ টু জেড একটা ইনফরমেশন দিতে পারছি ইরাসমাস স্কলারশিপ সম্পর্কে। তো অনেক স্টুডেন্ট যারা আন্ডার গ্রাজুয়েট অবস্থাতে আছে, তারা হয়তো এই সেশন থেকে একটা এ টু জেড গাইডলাইন পাবে। তো আমাদের বাংলাদেশে একটা কমন সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় অনেক জায়গাতে অনেক সেশন করি, বাট এ টু জেড ইনফরমেশনটা ওইভাবে আসে না, যে মানে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে যে কোশ্চেনগুলো আমাদের মনে রেজ হয়। তো সেইখান থেকে আমরা এই সেশনটা একটু কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম, যাতে ম্যাক্সিমাম অ্যান্সার আমরা আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা পেয়ে যায়। তো আশা করি সেশনটা অনেকের কাজে দিবে।
আর আমরা নিউরন ট্রি এআই থেকে প্রতি সপ্তাহেই চেষ্টা করব এরকম আরও নতুন নতুন কোনো কিছু দেওয়ার, যাতে আমাদের স্টুডেন্ট বা দেশের যারা হায়ার স্টাডি করবে বা এআই রিলেটেড কোনো স্কোপ খুঁজতে যাচ্ছেন তাদের জন্য হয়তো বা কোনো দিক থেকে এটা উপকৃত হবে। তো আমরা অনেক সময় নিয়ে ফেলছি, তো আমি আর বেশি সময় নিব না। আমি জাস্ট অসীম ভাইয়ের কাছ থেকে জাস্ট লাস্ট 1-2 মিনিট একটা ফিনিশিং লাইন টানবো যে আপনার স্টুডেন্টদের জন্য যদি কোনো কিছু বলার থাকে আপনার সার্বিক এক্সপিরিয়েন্স থেকে সামগ্রিকভাবে। আই মিন ইরাসমাস স্কলারশিপ রিলেটেড। জি, বা আপনার জাস্ট কোনো সাজেশন যদি থাকে, যেহেতু আপনি একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আসছেন। আচ্ছা, সো যদি বলা চলে যে মানে কেউ যদি হায়ার স্টাডির জন্য যায় বা হচ্ছে প্রিপারেশন নেয়, ইভেন হচ্ছে যে আমিও এখন আমার স্টুডেন্টদের সেম সেম টাইম বলি, সেটা হচ্ছে যে প্রিপারেশন নেওয়া উচিত হচ্ছে যে থার্ড ইয়ারের শেষের থেকে। মানে এমন ভাবে নেওয়া উচিত যেন হচ্ছে যে তার আন্ডারগ্রেড শেষ হওয়ার সাথে সাথে তার কাছে আইএলটিএসও থাকে, এক। আর দুই হচ্ছে যে এটা দেখার বিষয় না যে হচ্ছে আমার সিজিপিএ কত আছে এখন। মানে হ্যাঁ ঠিক আছে, সিজিপিএ ভালো করা উচিত, বাট যেটা আছে এটা নিয়ে, এটা যে যদি টেনশন করে, সে তো তাইলে অন্য কিছু করতে পারবে না। সো ওইটা নিয়ে তো, ওইটা যেটা মানে যেটা তার হাতে আছে ইমপ্রুভ করার জন্য, সেটা নিয়ে সে কাজ করবে। রিসার্চ হতে পারে, এক্সপিরিয়েন্স হতে পারে, ইন্টার্নশিপ হতে পারে, এগুলো আর কি। আর তারপরে হচ্ছে যে সে যদি থিসিস করে, সো থিসিসে সে রাখবে হচ্ছে যে, আমি রেকমেন্ড করি যে যদি কম্পিউটার সায়েন্স হয় বা হচ্ছে ট্রিপলি হয়, সো সে এমন ভাবে রিসার্চ করবে যাতে হচ্ছে যে সে ওইটাকে 2-3টা ডোমেইনে হচ্ছে স্প্লিট করতে পারে। আমি জাস্ট শর্ট একটা এক্সাম্পল দিই। একটা স্টুডেন্ট যদি হচ্ছে যে এমবেডেড কোনো সিস্টেম ডেভেলপ করে, বায়োমেডিক্যাল সিস্টেম ডেভেলপ করলো, তো সেইখানে সে হচ্ছে যে স্পিচ রেকগনিশন করলো, ঠিক আছে? তো স্পিচ রেকগনিশন যদি করে, তাহলে কিন্তু সে এআই রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে অ্যাপ্লাই করতে পারবে, এক। এখন পেশেন্টের মানে আমি যদি সিম্পল একটা চিন্তা করি যে স্পেস রিকগনিশন করে যে পেশেন্ট বলতেছে আমার এই মেডিসিনটা দরকার, তখন সিস্টেমটা ওই মেডিসিনের বক্সটা খুলে দিল সামনে, তাই না? এরকম ব্যাপারটা। তো তাইলে ওইটা কি হইলো? ওইটা এআই কাভার করলো, এমবেডেড সিস্টেম কাভার করলো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কাভার করলো, তাই না? তারপরে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট কাভার করলো। সো আমি এটা বুঝাইতেছি যে তার থিসিস বা রিসার্চ এইভাবে করা উচিত যাতে 3-4টা ডোমেইন ইন্টিগ্রেট হয়, এটা তার জন্য ভাবো। মানে এই আর কি, ফিউচার এই স্কোপটা বেশি তৈরি হয় এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তার জন্য যাতে মাল্টিপল উইন্ডো ওপেন থাকে, জি। এরকম আর কি। তো আমরা সেশনের একদম শেষ দিকে চলে আসছি, তো অলরেডি অনেক রাত হয়ে গেছে সম্ভবত অসীম ভাইয়ের ওখানেও। তো আমি কোনো কথা না বাড়িয়ে এখানে শেষ করতে যাচ্ছি। তো অসীম ভাই ভালো থাকবেন, আর ফিউচারে আবার হয়তো হ্যাঁ, কোনো একটা সেশনে আপনাকে দেখতে পারবো, এই আর কি। আচ্ছা, আপনারা ভালো আর থাকেন। জি, আর নুসরাত জাহান সূচি, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো আশা করি নেক্সট কোনো একটা সেশনে আমরা অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আমাদের নেক্সট পর্বে পডকাস্টে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। তো আমরা সেশনটা এখানে ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ।